কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমরা জানি যে কৃষি উপকরণের সাথে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি বা কৃষিতে নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার। আমরা আজকে এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগে যান্ত্রিকীকরণের উপযোগিতা। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর গোপাল চন্দ্র দে। গোপাল দা, স্বাগত। নমস্কার। নমস্কার। ফসল চাষে কৃষি উপকরণের সাথে প্রযুক্তি এবং যন্ত্রপাতির মেলবন্ধনে আমরা কিভাবে উপকৃত হচ্ছি? পুরো ব্যাপারটাই হচ্ছে প্রগতির সঙ্গে প্রত্যেকটা জিনিস যুক্ত। আমরা কিভাবে কোন জিনিসটা প্রয়োগ করছি সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আর যখনই আমরা কোনো জিনিসের প্রগতির কথা ভাবছি, প্রযুক্তির কথা ভাবছি, সেটাকে নিয়ে আমরা কিভাবে প্রয়োগ করছি, তার জন্যে যন্ত্র আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা চাষবাস যে শুরু করেছিলাম, প্রথম দিকে মানুষ নিজের নখ, কাঠ, পাথর, হাড় এগুলো দিয়ে, কিন্তু তারপরে তারা পশুপালন করে সেই পশুর সাহায্যে পশু শক্তিকে কাজে লাগিয়ে তার চাষবাসে সহায়তা করে, কিন্তু তা দিয়ে বেশি কাজ করা যায়নি। তখন হয়তো একজন মানুষ চাষবাস করে 4-5 জনের খাবার তৈরি করতে পারত, কিন্তু যান্ত্রিকীকরণের ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক সে 10,000 লোকের খাদ্য উৎপাদন করতে পারছে। আর এগুলোর সঙ্গে যে নতুন নতুন প্রযুক্তি, সেইগুলোকে আরও আগেই নিয়ে যাচ্ছে। একদিকে যেমন প্রযুক্তি যন্ত্রকে টানছে, আবার যন্ত্র আমাদের প্রযুক্তিকে ব্যবহারের সুযোগ এনে দিচ্ছে। আমরা জানি যে এই যে উচ্চ ফলনশীল ধান বা গম, সেগুলো গাছগুলো হচ্ছে খাড়াভাবে থাকে। এই খাড়া থাকার জন্যে একে চাষ করা, কাটা, ঝাড়া সমস্ত কিছু কিন্তু আমরা যন্ত্রের সাহায্যে অতি সহজে করতে পারছি। ঠিক সেরকমভাবে প্রত্যেকটি ফসলের ক্ষেত্রে বা প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের যন্ত্রের ব্যবহার বেড়ে চলেছে। সুতরাং এগুলো আমরা মেলবন্ধন যাকে বলি, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এমনকি আজকে যে জল উত্তোলনের পাম্প, সেগুলো আগে যে ছিল আমাদের দেশীয় পদ্ধতিতে দুনি বা কোনো কিছু দিয়ে আমরা জল তুলতাম, তারপরে সেন্ট্রিফুগাল পাম্প যেটা বলা হয়, এখন সাবমার্সিবল পাম্প, জলের অনেক নিচে থেকে অনেক বেশি পরিমাণে জল তোলা যাচ্ছে। এগুলো কিন্তু না হলে আমাদের পক্ষে চাষবাস করা সম্ভব হতো না। সুতরাং নানা দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি মাটি কর্ষণ থেকে ফসলের উৎপাদন এবং তার সংরক্ষণ, প্রত্যেকটা জিনিসের যন্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে এবং তা মানুষের নানা কাজে সুবিধা করে দিচ্ছে। সুতরাং এটা একটা মস্ত বড় উপযোগী জিনিস। নিশ্চয়ই। মাটি, জল, বীজ প্রভৃতি সংরক্ষণে কৃষি যন্ত্রপাতির ভূমিকাটা কীরকম? কৃষি যন্ত্রপাতি থাকার জন্যে আমাদের কাজের উৎকর্ষতা বেড়েছে। আজকে আমরা যত প্রযুক্তির উদ্ভাবন করছি, আগে আমরা বলতাম যে কর্ষণী সার, ইংরেজিতে বলা হতো টিলেজ ম্যানিওর, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিনা কর্ষণে চাষ কীরকম হয় এবং সেখানে অনেক বেশি আমরা ফসল উৎপাদন করতে পারছি। অবশ্য সেখানে যেমন আগাছানাশক, নানা রাসায়নিক আমরা ব্যবহার করছি। সুতরাং এই দিক দিয়ে দেখতে গেলে যন্ত্র একদিকে যেমন কাজের বহু সুবিধা এনে দিয়েছে, ফলন বাড়াচ্ছে, অর্থের সাশ্রয় করছে এবং মানুষের বা মজুরের দক্ষতা বাড়াচ্ছে। একজন সাধারণভাবে 1 হেক্টর ধান জমিতে আগাছা নিড়াতে প্রায় 500 জন মজুরের প্রয়োজন হয় বা 500 দিনের মজুরের প্রয়োজন হয়, সেটাকে আমরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেরে দিতে পারছি। সুতরাং এই দিকগুলো ঠিক সেরকমভাবে প্রত্যেকটি ফসলের ক্ষেত্রে, এমনকি বাগিচা ফসল, অন্যান্য শাকসবজি, তাছাড়াও পশুপালনে, মাছ চাষে আজকে যন্ত্রের প্রয়োজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই দিক দিয়ে আমাদের পক্ষে মানে এটাকে স্বীকার করতেই হবে, এবং ক্রমশ আমাদের এগুলো আগানোর পথ। নিশ্চয়ই, অবশ্যই সভ্যতার লক্ষণ। এই যে পরিবর্তিত পরিস্থিতি, মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে পরিবেশ ও বাস্তু সংস্থানে কি ধরনের এটার প্রভাব পড়ছে? প্রভাব সবটাই যে পজিটিভ বা ভালোর দিক তা না, কিছু কিছু খারাপের দিকও আছে।
যেমন আমরা কোনো জমিতে যখন একটা ট্রাক্টর চালাচ্ছি তখন কিন্তু একটা প্রচণ্ড চাপ পড়ছে মাটির উপরে, সেই চাপ আমরা যতই কর্ষণ করি সেই চাপটাকে কিন্তু নিরাময় করতে পারছি না। ঠিক কর্ষণের নিচের স্তরে মাটি বেশ শক্ত হয়ে যাচ্ছে, এটাতে অনেক ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে, গাছের শেকড় তলার দিকে পৌঁছাতে পারছে না। এটা যেমন একটা দিক। আবার অন্য দিক দিয়ে হচ্ছে নানা বিষ প্রয়োগ আমরা করছি, সেটা ফসলের উৎপাদন প্রয়োজনের দিক দিয়ে, তাতে আবার অন্য ক্ষতি আসছে। অতিরিক্ত জল আমরা ব্যবহার করছি। তো এই যে জিনিসগুলো প্রযুক্তির সঙ্গে আমাদের যে উন্নতি, সেটাতে কিছু কিছু ক্ষতির দিকে এনে দিচ্ছে। আবার অন্য দিক দিয়ে আজকে আমরা জৈব সার প্রয়োগ প্রায় কমিয়ে দিয়েছি, এর ফলে আগাছার আক্রমণটা ক্রমশ কমতে থাকছে। আর অন্য দিক দিয়ে জমি জৈব সারও আবার কমে যাচ্ছে। সুতরাং একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা আমাদেরকে সামগ্রিকভাবে দেখে আবার ভবিষ্যৎ কি ভাবনা চিন্তা বা কী করা যায় সেই অনুযায়ী চলতে হবে। আচ্ছা, সেচ সেবিত শুখা অঞ্চলে এর প্রভাবটা কীরকম? হ্যাঁ, সেচ সেবিত অঞ্চলে আমরা যে পরিমাণ শক্তির প্রয়োগ দরকার পড়ে সেটার চাইতে যেখানে শুখা অঞ্চল সেখানে শক্তির প্রয়োগ কম লাগে, কিন্তু সেখানে দ্রুততার অর্থাৎ স্পিডটার খুব দরকার হয়। হয়তো আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আমার দুদিনের মধ্যে পুরো ফসল বোনা বা ফসল কাটা এগুলো শেষ করতে হবে। তা করতে গেলেই সেখানে যন্ত্র ছাড়া উপায় নেই। এগুলো একটা মস্ত বড় জিনিস। ঠিক সেরকমভাবে ফসলের যে পরিচর্যা, যে যে সময়টুকু আমরা পাবো সেই সময়ের মধ্যে আমাদেরকে করতে হবে, যেটা হয়তো সেচ সেবিত অঞ্চলে আমরা বেশি সময় পাবো, শুখা অঞ্চলে সেই সময়টা কম পাবো। সুতরাং এই দিক দিয়ে যন্ত্রের ব্যবহার অত্যন্ত বেশি হওয়া উচিত বা হচ্ছে শুখা অঞ্চলে। হ্যাঁ, ফসল বৈচিত্র্যায়ন, তারপরে রাসায়নিকীকরণ, বিশ্বায়ন, উষ্ণায়ন, এই প্রভৃতির সাথে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহারের কি কোনো মানে মানে একসাথে কি চলতে পারে এগুলো সব? হ্যাঁ, এখন এগুলোর সাথে কতটা মেলবন্ধন? অবশ্যই সবই হচ্ছে আমরা কিভাবে একটার সঙ্গে আরেকটাকে সম্পূরিত করতে পারি। নিশ্চয়ই কোনো একটা জিনিস যেমন এককভাবে থাকতে পারে না, ঠিক সেরকমভাবে একটার উপরে নির্ভর করাটাও আমাদের ঠিক নয়। আমাদেরকে সবকে মিলেমিশে চলতে হবে, যা দিয়ে আমার বৈচিত্র্যায়ন, ফসল তো আর একরকম নয়, বা এক এক জায়গায় একটা বিশেষ জায়গায় পশ্চিমবঙ্গে ধান বর্ষাকালে, তারপরে আলু, সর্ষে, গম এই ধরনের ফসল। সুতরাং এখানেও যেমন ফসলের বৈচিত্র্য আসছে, আবার এখান থেকে আমি উত্তরপ্রদেশে গেলে সেখানে আরেক ধরনের, অন্ধ্রপ্রদেশে গেলে আরেক ধরনের। সুতরাং এক এক জায়গার, আবার পাহাড়ি অঞ্চলের ফসল একরকম, সমতলের ফসল আরেক রকম। এই যে বৈচিত্র্য আসছে, তাছাড়াও অন্যান্য ফসল যেগুলো শাকসবজি থেকে আরম্ভ করে মশলা ইত্যাদি, গবাদি পশুর খাদ্য শস্য, এই জিনিসগুলো দেখতে গেলেই আমাদের সব মিলিয়ে চলতে হবে। তার কারণ একক শুধু আমি সমগ্র জোত জমিতে কেবল ধান চাষ করব যেমন সম্ভব নয়। এই জন্যে আমাদের যে কৃষি যন্ত্রপাতি তারও নানা রকমারি জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। শুধু একমাত্র এক ধরনের যন্ত্র ব্যবহার করা সম্ভব নয়, বা সেটা দিয়ে কাজ চালানো, সব কাজ করা সম্ভব নয়। আচ্ছা, পশুপালনের ক্ষেত্রে বা মাছ চাষের ক্ষেত্রে এর কীরকম ব্যবহার? আপনি বললেন কিছুক্ষণ আগে, কিন্তু সেটাকে আমরা মানে আরও কতটা এটা হেল্প করছে, আমাদের সাহায্য করছে? অনেকটাই সাহায্য করছে। আজকে আমরা জানি শুধু পশু খাদ্য, তাকে ছোট ছোট করে কেটে, যেটাকে আমরা খড় কাটা বা ছানি কাটা বা চাপ কাটিং বলি, এগুলোর থেকে আরম্ভ করে গোবর ইত্যাদি পরিষ্কার করা, একবারে খাওয়ানো এবং দুধ দোয়ানো। আজকে যন্ত্রের সাহায্যে দুধ দোয়ানো হচ্ছে। একসঙ্গে 200, 250, 500 গরু কি 1000 গরুর একসঙ্গে দুধ দোয়া যাচ্ছে এগুলো যন্ত্রের মাধ্যমে, যেগুলো হাত দিয়ে করা প্রায় অসম্ভব দাঁড়াচ্ছে। সেই দুধ তাকে নানাভাবে প্রক্রিয়াকরণ, পুরোটাই এমনকি বাজারজাতকরণ সমস্তটা হচ্ছে যন্ত্রের সাহায্যে। আমরা জানি পাস্তুরাইজেশন বা ইত্যাদি, এগুলো তো যন্ত্রের প্রয়োজন অবশ্যই। ঠিক সেরকমভাবে আজকে আমরা মাছের উৎপাদন যেটুকু করি, তাকে শোকানো, তাকে প্রক্রিয়াকরণ করা, বাজারজাত করা, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে আজকে যন্ত্র আমাদেরকে ভীষণভাবে সাহায্য করছে। এমনকি আজকে ধানের যে কল, ধান কলে সেখানে যেমন একদিকে চাল তৈরি হচ্ছে, সেরকম
ব্যান্ড বা যে চাল ছাড়াও আরও যে উপকরণ যেগুলো এনে আমরা পশুকে খাওয়াতে পারি সে বা মাছের খাবার করতে পারি, সেগুলো সব যন্ত্রের সাহায্যে অতি সহজে করা যাচ্ছে। সুতরাং এর গুরুত্ব অসীম। আর্থিক ও অন্যান্য আপাত সুবিধার ভবিষ্যৎ কতদূর চলতে পারে, মানে তার কি কোনো ইঙ্গিত পাওয়া যায় এই যে যন্ত্রের ব্যবহার তার সাথে থেকে? এখন আমাদের সব জিনিসটাই আর্থিক দিক তখনই আমরা ভাববো বা ভাবছি যখন সেটা লাভজনক। সুতরাং আজকে যেভাবে এনার্জি বা শক্তির যা দাম, তার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু যন্ত্র অতি সহজে ব্যাপারগুলো করে দেয় বা কম খরচে, সেই জন্যে গুরুত্ব এর বেশি। আমাদের প্রতি ইউনিট বা প্রতি একক শক্তির কীরকম খরচা পড়ে, সেটা আমাদের খনিজ তেল হোক বা গ্যাস হোক বা অন্য যে কোনো রকমের শক্তি, পশু শক্তি ছাড়া বা আজকে সৌরশক্তি বা বায়ু শক্তি, এই সব মিলিয়ে আমরা দেখব যে কোনটাতে সহজ এবং কম খরচে হচ্ছে। সুতরাং সেই অনুযায়ী আমাদের গুরুত্ব দেওয়ার কথা, এবং সবগুলোকেই যন্ত্র কিন্তু অতি সহজে মানে সহজলভ্যও করে তোলে এবং লাভজনকও করে তোলে যে কোনো জিনিস। সুতরাং সেই দিকে আজকে বিজ্ঞানের যে প্রগতি, তা কিন্তু প্রযুক্তিকে নিয়ে, এবং প্রযুক্তি এবং যন্ত্র পরস্পর নির্ভরশীল এবং তা আমাদের এগিয়ে চলার পথে অত্যন্ত সহায়ক। আচ্ছা, সনাতনী পদ্ধতির যে সুস্থায়ী কৃষি, তার সাথে এই কৃষি যান্ত্রিকীকরণের সংঘাত কমাতে বা এই সংঘাতটাকে একদম দূর করতে, তার মেলবন্ধনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের সবই জিনিসটা যেমন যেমন প্রয়োজন সেই অনুযায়ী সম্পূর্ণ আমাদের দরকার। অর্থাৎ যতটুকু আমার দরকার সনাতনী পদ্ধতির, সেটা আমাকে যেমন নিতে হবে, আমার প্রগতিটাকেও সেইভাবে নিতে হবে যাতে দুটোকে একসঙ্গে নিয়ে চলতে পারি, যত দূর চলা যায়। সংঘাত অবশ্যই, কারণ সনাতনী পদ্ধতিতে এসব প্রায় ছিল না, কিন্তু যে নতুন পদ্ধতি আসছে সেইগুলোকে আমরা বাদ দিতে পারি না। কারণ আমার এই বিশ্বায়নের যুগে, যে প্রগতির যুগে এবং জনসংখ্যা যেভাবে বাড়ছে, কৃষিতে যে পরিমাণ উৎপাদনের প্রয়োজন, সেগুলোকে পেতে হলে আমার সনাতনী পদ্ধতিতে সম্ভব নয়। সুতরাং আমাকে যেমন একদিকে সনাতনী পদ্ধতিকে সম্পূর্ণ বাদ দিতে পারবো না, কারণ ধান, গম ইত্যাদি যেমন রয়েছে, এবার তার উৎপাদন বাড়াতে গেলে যে প্রক্রিয়াকরণ, যে সমস্ত যে ব্যাপারগুলো, সেগুলোও এসে যাচ্ছে। সুতরাং এদের মধ্যে একটা মেলবন্ধন দরকার, সেই মেলবন্ধন করে আমাদেরকে আগাতে হবে এবং সেইভাবেই আমাদের চলার কথা। অনেক ধন্যবাদ গোপালদা, একটা খুব সুন্দর আলোচনা উপহার দিলেন। রবীন্দ্রনাথের তাসের দেশে তাসজাতকরা বলেছিলেন, চলবে কেন তোমরা, চলবে নিয়ম। তখন তার উত্তরে কিন্তু বাঁধ ভাঙার কথাই বারবার বলেছিলেন সওদাগর পুত্র এবং রাজপুত্র। আমরা জানি যে চলতে আমাদের হবেই, এগিয়ে চলতে হবে, তবে পুরনোকে বাদ দিয়ে নয়, পুরনোকে রেখেই। তাই এই মেলবন্ধনের কথা যেটা বললেন, যে পুরনো যে আমাদের দেশীয় যে পদ্ধতি, কৃষির যে পদ্ধতি, সেটা তো আছেই, থাকবেই, কিন্তু তার সাথে এই যান্ত্রিকীকরণ বা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিভাবে আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের কিন্তু সবসময় ভাবতে হবে। কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় কলা চাষ। কলা চাষ নিয়ে নতুন করে কিছুই বলবার নেই, সবারই জানা আছে যে সবজি এবং সুস্বাদু ফল হিসেবে কলা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
আজ আমরা এই কলা চাষ নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর প্রহ্লাদ দেব, অধ্যাপক, উদ্যান বিদ্যা ভবন, উদ্যান বিদ্যা বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। প্রথমে চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে কলার গুরুত্ব এবং ব্যবহার। তো প্রথমে যে জিনিসটা বলার, যে কলা চাষ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন, এটা একটু দুই একটা মানে বিষয় আমি বলে রাখি। যে কলা এমন একটি ফল, যেই ফলটি ভারতবর্ষ মানে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কলা চাষে। মানে কলা চাষের ব্যাপকতা সেই অর্থে অনেকটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে কলার যে পুষ্টিগত গুরুত্ব, সেই পুষ্টিগত গুরুত্বর দিক থেকে দেখতে গেলে যে এটি একদিকে যেমন শর্করা বহুল একটি ফল, তার সাথে সাথে এটিতে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম খনিজ পদার্থ যেমন থাকে, তার সাথে সাথে থাকে হচ্ছে কি ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট। তো সেদিক থেকে দেখতে গেলে মানে কলার গুরুত্বটা অনেকটাই। তৃতীয়ত হচ্ছে কি যে কলা চাষ, সেই কলা চাষের যে জনবহুল একটা চাষ, তার মানে যে কলা চাষ করতে গেলে আমাদের যে শ্রমিক দরকার, সেই শ্রমিকের প্রয়োজনের দিক থেকে দেখতে গেলে যে কলা চাষে কিন্তু শ্রম বিনিময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে গ্রামীণ শ্রম বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু কলা চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর পরের দিকে আসছি যে কলার ব্যবহার সম্পর্কে। এটি যেমন মানে সুস্বাদু ফল হিসেবে আপনি যেমন বললেন, ফল হিসেবে ব্যবহারটা রয়েছে। এছাড়া কাঁচা কলা সেটা আমরা সবজি হিসেবে ব্যবহার করে থাকি। আর এর প্রত্যেকটি অংশ মানে গাছের প্রত্যেকটি অংশ, যেমন পাতা থেকে শুরু করে আমরা কাণ্ড এবং শেকড় বাকড় পর্যন্ত ব্যবহার করে থাকি। পাতা যেমন আমরা কলার পাতা মানে খাবার থালা হিসেবে ব্যবহার করি, তার সাথে সাথে যে কলার যে কাণ্ডটা রয়েছে, সেই কাণ্ড থেকে কিন্তু এক ধরনের তন্তু নিষ্কাশন আমরা করে থাকি। এইবার এই যে তন্তু, সেটা জামা কাপড় থেকে শুরু করে বোর্ড, পেপার, এই সমস্ত কিছু তৈরি করা হয়। আচ্ছা, আর এই কলার বাণিজ্যিক ব্যবহারটা আমাদের দেশে কীরকম? আমাদের দেশে আজ থেকে 10 বছর আগেও কলার বাণিজ্যিক ব্যবহার সেরকম অর্থে কিছু ছিল না। তো বিগত 7-8 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি, যে একটু আগে কলার তন্তুর কথা বললাম, সেটা থেকে কিন্তু জামা কাপড় তৈরি এবং হচ্ছে গিয়ে সুদৃশ্য ব্যবহারযোগ্য এবং ঘর সাজানোর অনেক রকম জিনিসপত্র সেটা তৈরি হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো যে কলার কিছু কিছু কলা আছে যেগুলো হয়তো খেতে খুব ভালো নয়, সে সমস্ত কলা থেকে কলার ময়দা তৈরি হচ্ছে, এবং সেই কলার ময়দা কিন্তু যে শিশুদের যে খাবার অর্থাৎ বেবি ফুড, সেই বেবি ফুড প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে। আরেকটা ব্যাপার যেটা যে বাণিজ্যিক দিক থেকে দেখতে গেলে যে সমস্ত কলাগুলো ব্যবহার কম হচ্ছে, ধরুন বাজারে প্রায় শেষের দিকে যাচ্ছে বা খুব বেশি ব্যবহারযোগ্য থাকছে না, সেই অবস্থায় কলাগুলো থেকে কিন্তু সেগুলোকে ফার্মেন্টেড বেভারেজ অর্থাৎ যেটাকে গাজানো খাদ্য, সেই গাজানো পানীয় খাদ্য, সেই পানীয় খাদ্য হিসেবে ওয়াইন প্রস্তুত করা হয়ে থাকে, এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে বেশ বহুল ব্যবহৃত। আচ্ছা, এই কলা চাষের ক্ষেত্রে যেই ধরনের জলবায়ু প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ কি উপযুক্ত? কলা চাষের জলবায়ুর দুই একটি ব্যাপার আমি আগে একটু বলে রাখি। কলা চাষ করতে যেরকম জলবায়ু দরকার, তা হলো উষ্ণ এবং আর্দ্র জলবায়ুটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে যেটা বলার, যে স্বাভাবিক তাপমাত্রার যে প্রসর, সেটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হলেও, তবে দেখা যায় যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মানে কলা চাষের কলার বৃদ্ধি এবং গাছের ফল আসা, এই সমস্ত কিছু ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এক্ষেত্রে কিন্তু কখনোই আপনার অত্যন্ত গরম আবহাওয়া যুক্ত বায়ু প্রবাহ এবং তুষারপাত, এগুলো কিন্তু কলা চাষের পক্ষে আদর্শ নয়। আর একটা ব্যাপার হলো যে এর ক্ষেত্রে জলবায়ুর বৃষ্টিপাতের পরিমাণটি মোটামুটি 120 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত প্রয়োজন হয়ে থাকে। তবে সেক্ষেত্রে দেখতে গেলে পশ্চিমবঙ্গের একমাত্র পার্বত্য অঞ্চল ছাড়া এবং অত্যন্ত মালভূমি অঞ্চল যে অংশটুকু রয়েছে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া অংশ, এইটুকু ছাড়া পশ্চিমবঙ্গের প্রায় কিন্তু অন্যান্য জেলাগুলি কিন্তু কলা চাষের পক্ষে আদর্শ বলা যেতে পারে। আচ্ছা, এই কলা চাষের ক্ষেত্রে কি ধরনের মৃত্তিকা প্রয়োজন? কলা চাষের মৃত্তিকা সাধারণত আপনার গভীর, ঝুরঝুরে এবং যে মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা মাঝারি, এই ধরনের মৃত্তিকা কলা চাষের পক্ষে আদর্শ। অবশ্যই মৃত্তিকা কিন্তু অত্যন্ত জৈব পদার্থ সমৃদ্ধ এবং পুষ্টিগুণ বা পুষ্টি উপাদানে সমৃদ্ধ হওয়া দরকার। তার সাথে সাথে আরেকটা ব্যাপার বলে রাখি, যে এই কলা চাষের ক্ষেত্রে জমির অম্লক্ষার সাম্য সাধারণত 6.5 থেকে 7.5, অর্থাৎ পিএইচ 6.5 থেকে 7.5 এটা হওয়া উচিত। আর জমিতে কখনোই জল দাঁড়ানো চলবে না। কলা চাষ কখনোই, কলা গাছ কিন্তু জল দাঁড়ানো ব্যাপারটা সহ্য করতে পারে না। আচ্ছা, এই আমাদের পশ্চিমবঙ্গে কলা চাষের উপযোগী জাতগুলি সম্পর্কে যদি আপনি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গে কলা চাষ সাধারণত
জায়ান্ট গভর্নর, রোয়াস্টা, এছাড়া হচ্ছে গিয়ে মর্তমান, কাবুলি আর আপনার অমৃতসাগর, এই সমস্ত কলাগুলো সাধারণত চাষের যথেষ্ট উপযোগী এবং আমরা বাজারে গেলে দেখতে পাই যে সাধারণত ফলের দোকানে এই সমস্ত জাতের কলাগুলোই মূলত আসে। আর তবে বর্তমানে বাজারে আরেকটি নতুন কলার জাত আমরা দেখতে পাচ্ছি এবং চাষের জমিতে দেখতে পাচ্ছি, সেটি হলো গ্র্যান্ড 9 বা G9। এবার এই জাতটি চাষ করে কিন্তু বা এই জাতের যে ফল সেটা কিন্তু বৈদেশিক বাজারেও কিন্তু এর যথেষ্ট চাহিদা রয়েছে, যে কারণে এটি এক্সপোর্ট ওরিয়েন্টেড কাল্টিভেশন যদি করি সেক্ষেত্রে কিন্তু এই জাতটি যথেষ্ট উপযোগী। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যে মর্তমান বা মালভোগ নামে যে কলাটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট জনপ্রিয় এবং ওখান থেকে সেই কলাটি দিল্লি এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় কিন্তু সেটার চাহিদাটা রয়েছে। আচ্ছা, কলা চাষের ক্ষেত্রে আমাদের চাষি ভাইরা জমি তৈরি কিভাবে করবেন এবং রোপণ পদ্ধতি সম্পর্কে যদি আপনি কিছু বলেন। কলা চাষের জমি তৈরি অন্যান্য ফলের জমি তৈরি থেকে কিছুটা আলাদা, কারণ অন্যান্য ফলের ক্ষেত্রে সেই ফলগুলি সাধারণত বহুবর্ষজীবী হয়, তবে কলা দ্বিবর্ষজীবী এরকম একটি ফল হওয়ার জন্য একে জমি তৈরি করতে গেলে প্রথমত 3 থেকে 4 বার ভালো করে গভীরভাবে চাষ দিতে হবে এবং 2 থেকে 3 বার মই দিয়ে তারপর জমি থেকে আগাছা এবং সমস্ত বড় বড় ঢেলা সেগুলিকে সরিয়ে দিতে হবে। আর জমিটিকে কতগুলি ছোট ছোট প্লটে ভাগ করে নেওয়া যেতে পারে। এইবার রোপণ সংক্রান্ত ব্যাপারে বলি, কলা গাছের রোপণ সাধারণত 2টি উপায়ে আমরা করে থাকি। একটি হলো যেটা খুবই বহুল ব্যবহৃত, সেটি হলো যে তেউর কীরকম, সাধারণত তেউর কিন্তু 2 রকমের হয়ে থাকে। একটি হলো তীক্ষ্ণ তরবারির মতো তেউর, যেটা ইংরেজিতে আমরা শোট শাকার বলে থাকি, আরেকটি চ্যাপ্টা এবং ছোট তেউর, সেটাকে আমরা ওয়াটার শাকার বলে থাকি। তবে বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে কিন্তু আমরা মোটামুটি সব ক্ষেত্রেই যেটা গ্রহণ করি সেটা হচ্ছে গিয়ে তীক্ষ্ণ তেউর বা শোট শাকারের ক্ষেত্রে যে জিনিসটা অত্যন্ত উল্লেখযোগ্য সেটা হলো যে এর ক্ষেত্রে এটি সবসময়ই অবশ্যই রোগ পোকাবিহীন হতে হবে এবং এর বৃদ্ধি ব্যাপারটি কিন্তু খুব ভালো থাকতে হবে। আর এর নিচের দিকে 1 থেকে 2 কিলো ওজনের মতো কন্দ অবশ্যই এর সাথে থাকা দরকার। এবার দ্বিতীয় পদ্ধতিতে যে সেই রোপণের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে টিস্যু কালচারের চারা বা মাইক্রোপ্রোপাগেটেড চারা। সেই মাইক্রোপ্রোপাগেটেড চারার ক্ষেত্রে বিশেষ সুবিধা আমরা দেখে থাকি যে এগুলি একদম একরকম বয়সের এবং একরকম বৃদ্ধিযুক্ত হয়ে থাকে এবং ভ্যারাইটাল অ্যাডমিক্সচার অর্থাৎ হচ্ছে গিয়ে জাতগত যে মিশ্রণ সেরকম কোনো সুযোগ এক্ষেত্রে থাকে না। অতএব এক্ষেত্রে আমরা কিন্তু চাষের অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি। যদিও এক্ষেত্রে চারার দাম কিছুটা বেশি, তা সত্ত্বেও যে পরিমাণ ফলন হয় তা থেকে যা লাভ হয় সেটা পুষিয়ে নেওয়া যেতে পারে। এইবার রোপণ সংক্রান্ত বিষয়ে আরেকটি যেটা মূল ব্যাপার যে রোপণের সময় সাধারণত আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত রোপণ চালিয়ে যেতে পারি, তবে মার্চ এপ্রিলটা হলো আদর্শ রোপণের সময়। আর রোপণের দূরত্ব মোটামুটি 2 মিটার 2 দিকে, অর্থাৎ সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের দূরত্ব 2 মিটার হওয়া উচিত। আর তবে অতি ঘন পদ্ধতি বা হাই ডেন্সিটি প্ল্যান্টিং যদি করে থাকি সেক্ষেত্রে কিন্তু 1.2 মিটার থেকে 1.8 মিটার পর্যন্ত দূরত্ব দেওয়া চলে। এবার গাছগুলিকে বা তেউরগুলিকে সবসময় গর্তে রোপণ করতে হবে। গর্তের মেজারমেন্ট বা গর্তের মাপ সব দিকেই, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গভীরতা 60 সেন্টিমিটার করে হওয়া উচিত। আচ্ছা, এই কলা চাষের ক্ষেত্রে কৃষক ভাইরা সার প্রয়োগ কিভাবে করবেন এবং অনুখাদ্যের গুরুত্ব কতখানি যদি বলেন। কলা গাছ এমন একটি গাছ, এটি বিভিন্ন রকম খাদ্য এবং অনুখাদ্য দুটোকেই খুব ভালোভাবে ব্যবহার করে বা রিলিজ করে বলা যেতে পারে। সেক্ষেত্রে যখন আমরা কলা গাছের চারা বসানোর সময়তে তার যে গর্ত তৈরি করছি সেই গর্তে কিন্তু আমাদেরকে চারা লাগানোর 15 থেকে 20 দিন আগে 15 থেকে 20 কিলো গোবর সার, 300 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 200 গ্রাম মিউরিয়েট অফ পটাশ অর্থাৎ পটাশ সার প্রয়োগ করে গর্তটিকে ঢেকে রেখে দিতে হবে। এরপর চারা গাছ লাগানো হবে, চারা গাছের বৃদ্ধি শুরু হবে। তার 2 মাস অন্তর, অর্থাৎ গাছ লাগানোর 2 মাস অন্তর 150 গ্রাম মতো ইউরিয়া চাপান সার হিসেবে দিতে হবে। 4 মাস অন্তর 150 গ্রাম ইউরিয়া, তার সাথে 200 গ্রাম পটাশ সার এবং 6 মাস অন্তর আবার 150 গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে। এইবারে আসি অনুখাদ্য সংক্রান্ত বিষয়ে। অনুখাদ্যের মধ্যে কলা চাষে জিঙ্ক এবং বোরন এই দুটো অনুখাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্কের অভাবে সাধারণত দেখতে পাওয়া যায় যে কলা গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছের পাতাগুলি ছোট হয়ে যায় এবং সহজেই বাঞ্চি টপ নামক একটি রোগ, সেই রোগ বা
যে শারীরিক অক্ষমতা সেরকম একটা কলা গাছে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় ব্যাপারটা আসে হচ্ছে কি বোরন। বোরন এমন একটি অনুখাদ্য যার অভাবে কলা গাছের যে ফলগুলি সেই ফলগুলি ছোট ছোট হয়ে থাকে এবং ফলের ভেতরে ফল খাওয়ার সময় আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে ফলের ভেতরটা শক্ত মতো হয়ে যায়, সেটা কিন্তু বোরনের অভাবে এটা ঘটতে পারে। আরেকটি অনুখাদ্য হলো মানে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু পাতাগুলো সম্পূর্ণভাবে মেলে ধরে না এবং ছোট ছোট পাতা এবং ফেটে ফেটে যেতে থাকে, শুকিয়ে যেতে থাকে। তবে এই অনুখাদ্যগুলোকে আমরা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে যেমন জিঙ্ক সালফেট অথবা হচ্ছে গিয়ে বোরাক্স, ক্যালসিয়াম সালফেট এভাবে প্রয়োগ করতে পারি। বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচারাল রিসার্চ ব্যাঙ্গালোর থেকে একটি মানে বিশেষ করে কলার জন্য একটি অনুখাদ্য মিশ্রণ তারা আবিষ্কার করেছেন, সেই আরকা বেনানা স্পেশাল। সেটিকে আমরা 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি এবং সেক্ষেত্রে রোপণের 2 মাস, 6 মাস এবং 8 মাস অন্তর প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যেতে পারে। আচ্ছা, আমাদের এই কলার ক্ষেত্রে জলসেচ ব্যবস্থা কীরকম রাখবেন এবং ফল আসার পর কি করণীয়? হ্যাঁ, জলসেচ ব্যবস্থাটা অত্যন্ত ভালো রাখা দরকার। যদিও আমি প্রথমে বলেছি যে জলসেচ তার সাথে জল নিকাশি এই বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ এবার জলসেচের ব্যাপারটাতে বলতে গেলে বলতে হয় যে যখন গরমের দিন এবং যখন মে জুন মাস থেকে শুরু করে একেবারে পুজো পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আমাদের একরকমভাবে নিরবিচ্ছিন্ন যে জমিকে সিক্ত রাখা সেরকম একটা রাখতে হবে। সেই জন্য যখন বৃষ্টিপাত হচ্ছে না অর্থাৎ একেবারেই গরমের দিনে মে জুন মাসে আমরা কিন্তু এপ্রিল থেকে শুরু করে ওই 15 থেকে 20 দিন অন্তর অন্তর আমরা ভালোভাবে যে ফ্লাডিং ইরিগেশন সেরকম একটা দিয়ে যাব। আর তারপর থেকে শুরু করে জমির যে জলসেচ সেটা কিছুটা কমানো যেতে পারে, অর্থাৎ 20 থেকে 25 দিন অন্তর অন্তর কিন্তু জলসেচ করতে হবে। তবে কলার যখন ফুল আসছে এবং ফলের বৃদ্ধি ঘটছে সেক্ষেত্রে কিন্তু সবসময় যাতে জমিতে জলের ঘাটতি না ঘটে বা যে আর্দ্রতার ঘাটতি না ঘটে সেদিক লক্ষ্য রাখতে হবে। এবারে আপনি আরেকটা কি ব্যাপার জিজ্ঞেস করলেন, সেটা হলো যে এছাড়া জলসেচের পরবর্তীতে ফুল আসবার ক্ষেত্রে কি কি করণীয় এবং ফল ধরলে তারা বিশেষ পরিচর্যা কিভাবে নেবে? ঠিক এই বিষয়টার ক্ষেত্রে বলে রাখি যে কলা গাছে সাধারণত কলা গাছ রোপণের পরে যে 11 থেকে 13 মাসের মধ্যে ফুল আসতে শুরু করে। ফুল এলে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। যে প্রথমত আমরা লক্ষ্য করি যে বাজারে অনেক সময় দেখি যে কলা গাছের যে ফলগুলি সেই ফলগুলি দেখতে অতটা সুদৃশ্য হয় না, কখনো কখনো পোকামাকড়ের আক্রমণ ঘটে থাকে। তো সেদিক থেকে কলার ফুল চলে এলে বা মুকুল চলে এলে সাথে সাথে কিন্তু আমাদের সেটাকে ব্যাগিং করতে হবে, অর্থাৎ নেটের ব্যাগ অথবা প্লাস্টিকের ব্যাগ সেগুলো দিয়ে বা পলিথিনের ব্যাগ দিয়ে আমাদের পুরো ফুলটিকে ঢেকে দিতে হবে। এরপর যখন স্ত্রী ফুল আসা বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল, সেই সময় পুরুষ ফুলযুক্ত যে মোচা সেই মোচাটিকে কেটে নিতে হবে। কেটে নিয়ে পুনরায় আবার ব্যাগটিকে যথাস্থানে রাখতে হবে। এক্ষেত্রে একটি অতিরিক্ত যেটা কাজ সেটা করা যেতে পারে যে অংশ থেকে মোচা কেটে নেওয়া হলো সেই অংশে খুব সামান্য পরিমাণে মাটি, খুব সামান্য পরিমাণে গোবর এবং কয়েক দানা ইউরিয়া মিশ্রণ সেখানে পেস্ট মতো লাগিয়ে দিয়ে সেই অংশে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কিন্তু ফলের আকৃতি বেশ বড় হয়। আর আরেকটি ব্যাপার যেটা যে অনুখাদ্য মিশ্রণ বলছিলাম যে আরকা বেনানা স্পেশাল 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ফলে প্রয়োগ করলে সেক্ষেত্রে ফলের আকৃতিও ফলনটাও বাড়ে এবং ফলের আকৃতিও ভালো হয়। আচ্ছা, তো আমাদের কাছে সময় একটু কমই, নাহলে আরও আলোচনা আমাদের প্রশস্ত হতো। তো আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার। এতক্ষণ আমরা কলা চাষ নিয়ে আলোচনা করলাম। যে কৃষক ভাইরা কলা চাষ করছেন, আজকে আমাদের এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।